আসসালামু আলাইকুম এভরিওয়ান। তোমার দেওয়া মিথ্যা অপবাদ গল্পের 5 নম্বর পার্ট নিয়ে চলে আসলাম। তো চলেন বেশি কথা বাদ দিয়ে শুরু করা যাক। কয়েক মাস পর আজকে অন্যদের বাসা থেকে বের হয়ে অজানা গন্তব্যে হেঁটে চলেছি। তো কয়েক মাস আগের ফ্ল্যাশব্যাক ঘুরে আসি কী হয়েছিল তখন। আমি অনকে বা নতুন ম্যানেজারকে কাজ বুঝিয়ে দিয়ে বাসায় আসলাম। আজ শরীরটা ক্লান্ত লাগছিল, যার কারণে বাসায় এসে ফ্রেশ না হয়ে শুয়ে পড়ি। সন্ধ্যায় ঘুম ভাঙলে ফ্রেশ হয়ে পড়তে বসলাম। পরের দিন অফিসে না গিয়ে কলেজে গেলাম। আর বলে রাখি, আমি যেই দিন অফিসে যাই সেদিন আঙ্কেল অফিসে যান না, তাই আজকে আঙ্কেল অফিসে গেছেন। গল্পে আসি, আমি কলেজে গিয়ে আড্ডা দিচ্ছিলাম, তখন একজন বলল আমরা সবাই কোনো এক জায়গা থেকে ঘুরে আসি। আমি অনন্যার দিকে তাকালাম, সে বলে যাবে, তাই আমিও বললাম কোন জায়গায় যাবি? সবাই বললো কক্সবাজার যাবে, তাই আমি কিছু বললাম না। যদিও আমি কক্সবাজার অনেক জায়গায় চিনি, কিন্তু কীভাবে চিনি তাই এখন বলবো না, আস্তে আস্তে সব জানতে পারবেন। তাই কবে যাওয়া যায় তাই ঠিক করতে লাগলাম। আমরা বেশ কয়েকজন, আমি, অনন্যা, লাকি, রাহাত, মেহেদি, রাফি, সাইমা, সারা, রিতা, লিমা, এই 10জন যাবো। তো সবাই ঠিক করলাম 1 সপ্তাহ পরে যাব। সেদিনের মতো ক্লাস করে বাসায় আসার সময় দেখলাম একটা ছোটো মেয়ে, বয়স 10 থেকে 12 হবে, ফুল বিক্রি করছে। আমি ওর কাছে গেলাম, দেখলাম রজনীগন্ধা ফুল। ভাইজান ফুল নিয়ে যান, একদম টাটকা ফুল নিয়ে যান ভাইজান। ওর কাছে একটা ফুল ছিল, কিন্তু আমি ওর কাছ থেকে 5টা ফুল নিলাম আর একটার আর ওরে টাকা বেশি দিলাম। তবে হ্যাঁ, অনন্যা আমার পাশেই ছিল আর আমি ফুলগুলো ওর জন্য নিয়েছি। ফুলগুলো নিয়ে হাঁটতে লাগলাম, তখন অনন্যা বলে, আচ্ছা ফুলগুলো নিলে কেন? তোমার জন্য নিয়েছি। আর এটা তো তোমার প্রিয় ফুল। এই 1 মিনিট, তুমি জানলে কীভাবে? তোমার মনে হয়েছে সেই দিন তোমার বাসার ছাদে প্রথম যাই সেদিন তুমি বলেছিলে তোমার প্রিয় ফুল রজনীগন্ধা, কিন্তু তোমার কাছে এই ফুল নেই, কারণ তুমি লাগানোর পর মারা গিয়েছিল। ও, আমি তাকে ওই ফুলগুলো দিলাম আর তাকে দেখে বোঝা যায় সে অনেক খুশি। ওর সাথে কথা বলতে বলতে বাসে চলে আসলাম। এরপর কয়েকদিন কলেজে গেলাম না, তাই অফিসে গেলাম। এখন কর্মীরা তাদের কাজে গতি প্রায় দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে, আর আমি আঙ্কেলের সাথে কথা বলে সবার বেতন আর 2000 বাড়িয়ে দিলাম। 6 দিন পর আজকে কলেজে গেলাম আর বললাম কালকে ঠিকানায় আসতে বললাম। তো পরের দিন সবাই ঠিকমতো চলে আসলো। আমরা ছোটো একটা মিনি বাস ভাড়া করেছিলাম, অটোতে গিয়ে বসলাম। আমি মাঝে মাঝে একটা সিটে বসেছি, আমার সাথে অনন্যা বসেছিল আর সে বসেছিল চালার বাসে। জার্নি করার সময় কখন যে ঘুমিয়ে পড়েছি নিজেও জানি না। যখন ঘুম ভাঙলো তখন দেখলাম আমার মাথা অনন্যার কাঁধে। আমি বললাম সরি। অনন্যা বলে, সরি কেন? আমার কাঁধেই তো দিয়েছো। আমরা আমাদের গন্তব্যে চলে আসলাম আর একটা হোটেলে উঠলাম। যেহেতু রুম অনলাইনে বুক করা ছিল তাই আর সমস্যা হয়নি। এক রুমে 2জন করে, মেয়েদের 4টা আর ছেলেদের 2টা। আমরা রুমে গিয়ে ফ্রেশ হলাম, তারপর দুপুরের খাবার খেলাম, তারপর এক ঘুম। তার আগে প্ল্যান ছিল কালকে ঘুরতে বের হবো। অপরদিকে যে কলেজে পড়তাম ওখান থেকে বাস থেকে একটা হোটেলের সামনে, কেননা তারা কলেজ থেকে 3 দিনের বনভোজনে চট্টগ্রাম এসেছে, তাদের এখানে আসতে বিকাল হয়ে যায় আর যে যার মতো রুমে চলে যায়। এইদিকে চোখ মেলে দেখি সন্ধ্যা হয়ে গেছে আর আমার সাথে ছিল রাহাত। ওই হারামি, উঠোস না কেন? কয়টা বাজে দেখ, কয়টা বাজে? সন্ধ্যা হয়ে গেছে আর তুই এখনও উঠোস না? উঠ, নাহলে পানি মারবো। হালা ঘুম পাগল। আরে উঠতেছি, পানি কেন আবার? রাহাত তখন বলে, ফ্রেশ হয়ে সবাই ছাদে গেলাম। আমাদের এখান থেকে সমুদ্র সৈকত কাছাকাছি, যার কারণে ছাদে উঠলে উতাল সমুদ্র কিছুটা দেখা যায়। আমরা ছাদে আড্ডা দিতে বসলাম। আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বি, কালকে সকালে সৈকতে যাব। আমরা নিচে নেমে খেয়ে যে যে রুমে গেলাম। সকালে রেডি হয়ে নিলাম আর আমাদের আনা ডেসলারটা নিয়ে নিলাম। আবার দিকে বনভোজনে আসা তারাও বের হলো সৈকতের দিকে। আমরা এগিয়ে যাচ্ছিলাম, তখন কয়েকটা পরিচিত মুখ আমার সামনে ভেসে উঠলো। আমি অনন্যাকে বললাম অন্যদিকে চলতে। তখন কেন, কি হয়েছে? কানে কানে, এখানে আমার আগের কলেজের ছাত্র শিক্ষকদের তোলা যাচ্ছে আর তার সাথে জান্নাতও আছে। তখন আমরা অন্যদিকে মন নিলাম। কথাই আছে, যেখানে ব্যাগের ভয় সেখানে সন্ধ্যা হয়। আমি পড়ে গেলাম পুরনো বন্ধুদের সামনে আর তাদের সাথে জান্নাত। কে রে আবির, কেমন আসোস? তোরে দেখি না কতদিন ধরে, তুই নাকি তোর ভাইয়ের সাথে রাগারাগি করে চলে আসছোস, একজন বলে। আমি বললাম না, মানে এমনি। খেয়াল করলাম জান্নাত নিচের দিকে তাকিয়ে আছে। তাকে প্রথম থেকে মনে হয়েছিল সে হাসি খুশি, কিন্তু এখন দেখে মনে হচ্ছে মনটা অনেক খারাপ। সত্যি বলতে মেয়েদের মন বোঝা কঠিন। ভালো আছি, তা তোদের খবর কি? কিছুক্ষণ পরে আমার ফোনে একটা কল আসলো। আমি বললাম আমি আসতেছি। কিছু সময় আগে আমার বন্ধুদের সামনে যখন পড়ি, আমাকে কিছুক্ষণ পরে একটা কল দিবা, ওকে? আর জান্নাত আমার সাথে যারা এসেছিল তাদের নিয়ে চলে যায় কিছুটা দূরে। এখন বর্তমান আমি আশিরে এখানে একটা কাজ এসেছিলাম, বসে ফোন দিয়েছে, তাই যেতে হবে। আসার সময় জান্নাত কিছু বলতে চেয়েছিল, আমি শুনিনি। অযথা তার মায়ে পড়ে লাভ নেই, সে তো ছলনাময়ী। আর তাকে তো আমি ভালোবাসতাম, কিন্তু এখন ঘৃণায় বসবাস। আমি চলে আসলাম আমার বন্ধুদের কাছে, তারা জানতে চেয়েছিল কে ওরা। আমি বলেছিলাম আগের ফ্রেন্ড। সেদিন ঘুরে ছবি তুলে চলে আসলাম হোটেলে। এভাবে 1 সপ্তাহ ঘুরে আমরা চলে আসলাম। আর জান্নাতরা সেই কয়দিন ছিল তার আর দেখা হয়নি। আমরা যে এই দিনগুলোতে, আমার দিনগুলো ভালোই কাটছিল। আর কেটে গেল কয়েক মাস। এর মাঝে আমার বার্ষিক পরীক্ষাও শেষ হয়েছে। এই কয়েকদিনে অন্যদের কোম্পানি বাংলাদেশের টপ 15 থেকে 13তে চলে এসেছে। আজ পরীক্ষার রেজাল্ট দিবে। এর মাঝে পরের দিন সকালে কলেজের জন্য রেডি হয়ে নিচে আসলাম। তার কিছুক্ষণ পর অনন্যা আসলো। আমি তার দিকে তাকিয়ে অবাক, কারণ তাকে আজকে অনেক সুন্দর লাগছে, কেননা তাকে শাড়ি পরতে দেখিনি কখনো। আজ একটা নীল শাড়ি পরেছে, সাথে হালকা মেকআপ। অনন্যা আমার সামনে এসে তড়ি বাজালো, তখন আমার ধ্যান ফিরলো। আমি কিছুটা লজ্জা ফিল করলাম। আমি বললাম আজকে তো সাজ, কারণ কি? অনন্যা বলে
পরে জানতে পারবে। আমি আর অনন্যা বাসা থেকে বের হয়ে একটা রিক্সা নিয়ে কলেজে চলে আসলাম। আজকে রেজাল্ট দেবে, তো আপনাদের আগে থেকেই জানেন। আমরা সবাই আড্ডা দিচ্ছিলাম, কিছুক্ষণ পরে রেজাল্ট বের হবে। তো কিছুক্ষণ পরে রেজাল্ট দিল, আমরা সবাই ভালো রেজাল্টই হলো, যদিও আমি প্রথম হয়েছি আর অনন্য দ্বিতীয়। আর বাকি যে কয়েকজন ছিল তারা সবাই টপ 20-এর মধ্যে। আমার আরও কিছুক্ষণ আড্ডা দিয়ে কলেজ থেকে বের হলাম, আর যে যার গন্তব্যে রওনা হলো। তখন অনন্য বলে, চলো আজকে এক জায়গায় ঘুরতে যাব। কোথায় যাবে গেলেই বুঝতে পারবে। আচ্ছা ঠিক আছে চলো। পরে একটা রিক্সা নিয়ে অনন্যার কথা মতো একটা জায়গায় গেলাম, আর তার পার্ক ছিল। তা তুমি এখানে আমাকে নিয়ে আসলে কেন? চলো ভিতরে। আমি ভিতরে গেলাম, কিছুক্ষণ কথা বলে। আচ্ছা তোমাকে একটা কথা বলি, কিছু মনে করো না। বলো, কি বলবে? জানি না তোমাকে কেন আমার এত ভালো লাগে। তুমি কি দিবে তোমার হাতটা ধরে হাঁটতে? প্রমিস, ছাড়বো না কখনো। আমি সত্যি তোমাকে ভালোবেসে ফেলছি। পারবে কি আমাকে তোমার জীবন সঙ্গিনী করতে? আই লাভ ইউ সো মাচ। অনন্যা এক নিঃশ্বাসে কথাগুলো বললো। আমি ওর দিকে তাকিয়ে থাকলাম, আমি ওর দিকে দুর্বল চোখে তাকিয়ে থাকলাম। কিছুক্ষণ চুপ থেকে আমি বললাম, আমাকে একটু ভাবতে দাও, আমি তোমার জন্য সারা জীবন ওয়েট করতে পারবো। এটা বলে হাঁটতে শুরু করলাম। অনন্যাও আমার সাথে ছিল, আমি ওর সাথে যতটা সম্ভব স্বাভাবিক আচরণ করলাম, যদিও আমি আগেই বুঝতে পেরেছিলাম সে কিছু একটা করবে। তারপর একটা রিক্সাতে আবার বাসায় চলে আসলাম। সেদিনের মতো দিনটা ভালোই কাটলো। রাতে আমি একটা চিঠি লিখলাম। কী লিখলাম তা অনন্যার কাছ থেকেই পড়ে নিয়েন। এদিকে আঙ্কেল মনে মনে, একজন বিশ্বাসী লোক পেয়েছি, তার সাথে আমি অনন্যার বিবাহ দিব, একদম আমার মনের মতো ছেলেটা। পরের দিন সকালে অনন্যা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ে, আর আমার রুমের দিকে এসে দেখে আমার রুম হালকা চাপানো, ভেতর দিয়ে লক করা ছিল। কৌতূহলবশত সে রুমে প্রবেশ করলো। রুমে গিয়ে দেখে আমি নেই, ওয়াশরুমের দরজা খোলা। সে ভাবলো হয়তো সকালে সে কোথায় গেল। তখন তার চোখ টেবিলের দিকে গেল, মোবাইলের নিচে একটা কাগজ আটকানো, আর তাতে একটা নোট লেখা। আর অনন্যা নোট পড়তে লাগলো। আমি অনেক আগে থেকে তোমাকে লাইক করতাম, আর তুমি যে আমাকে ভালোবাসো তা অনেক আগে থেকে আমি জানতাম। কীভাবে জানতাম? আমি তোমার ডায়েরিটা পড়ে নিয়েছিলাম। আর হ্যাঁ, তুমি ওই দিন তোমার ওই আত্মীয়ার বাড়িতে গিয়েছিলে, আর আমি একটা বই খুঁজতে তোমার রুমে গিয়েছিলাম। তার সাথে পাই তোমার শখের ডায়েরিটা। তোমাকে না জানিয়ে ডায়েরিটা নেওয়ার জন্য সরি। তোমার মা বাবা যদি আমাকে নাও মেনে নেয়, তুমি আমার সাথে যে কোনো জায়গায় সেটা প্রস্তুত। কিন্তু আমি এতটা স্বার্থপর নই যে যারা আমাকে আশ্রয় দিল তাদের সাথে বিশ্বাসঘাতকতা করবো। আর হ্যাঁ, তুমি নিজের যত্ন নিও। আঙ্কেলের কথা অনুযায়ী চলো, আর উনি যার সাথে তোমার বিয়ে ঠিক করেছেন তাকে বিয়ে করো। বেঁচে থাকলে আবার দেখা হতে পারে। আমি চললাম অজানা কোনো গন্তব্যে। ইতি, তোমার আবির। এটা পরে অনন্যা কাঁদে লাগলো। তখন আঙ্কেল আসলেন। কাঁদছিস কেন? তখন অনন্যা আঙ্কেলকে চিঠিটা দেয় আর বলে, আমি চলে গেছে। আঙ্কেল চিঠিটা পড়ে বসে পড়লেন আর বললেন, সে একেবারে বলতে পারতো আমি তোর জন্য যে ছেলেটাকে বিয়ে ঠিক করেছিলাম সে আর কেউ নয়, সে আবির। আমি কি জানতাম সে চলে যাবে? আমি কিছু জানি না। তুমি আমার আবিরকে আমার কাছে ফিরিয়ে দাও। অনন্যা তখন কেঁদে কেঁদে বলে, চিন্তা করিস না, সে তোর ভাগে থাকলে এমনিতেই আসবে, আর আমি তাকে খুঁজে বের করবো। আঙ্কেল বলে, অনন্যা বলে, তাই জন্য হয়। আর কিছুদিন আগে আঙ্কেল বলেন, আমি তোর জন্য একটা ছেলে ঠিক করেছি, আর কোনো কথা বলবি না, ছেলেটা অনেক ভালো, তোর পড়ালেখা শেষ হলে বিয়ে দেবো। তখন অনন্যা দেখলাম খাট টেবিল থেকে চলে গেল, আর আঙ্কেল মুচকি হাসলেন। আমি ওদের বাসা থেকে বের হয়ে রওনা দিলাম অজানা গন্তব্যে। কোথায় যাবো জানি না, পরিচিত কোথাও যাওয়া যাবে না, তাহলে অনন্যা জেনে যাবে। এসব কথা ভেবেছিলাম। তখন হাঁটতেছিলাম, তখন একজনের সাথে দেখা খেলাম। আমি তার দিকে তাকিয়ে আছি। আজব তো, ছেলেটি তখন বলে, আজব তো, দেখে চলতে পারেন না। আমি কিছু বললাম না। তখন ছেলেটি আমার দিকে তাকিয়ে, ভাই আপনি? আপনারা তো বুঝেছেন না ছেলেটাকে? ছেলেটা হলো নাইম, ওই সেই ছেলেটা যে অনন্যার মোবাইল চিন্তা করেছিল। এখন নিশ্চয়ই বুঝতে পেরেছেন কে ছেলেটা। কেমন আছিস তুই? আর আমাকে তুমি করে বলবি? আল্লাহ রহমতে ভালোই আছি। আর তুমি যে টাকা দিয়েছিলে তা দিয়ে কতদিন ওই কাজ করে এখন 2টা দোকান দিয়েছি, আর 2জন কর্মচারী আছে, তবে আমি মাঝে মাঝে যাই। আর এখন আমি আর মা মোটামুটি একটা বড্ড বাড়ি নিয়ে থাকি। তো তুমি কেমন আছো? আমি কোনো রকম। আজ একটা থাকার জায়গা জোগাড় করে দিতে পারবি? আর কোনো একটা কাজ খুঁজে দিবি? আমি বাড়ি থেকে চলে এসেছি, তাকে বলেছি। আর কী কারণে এসেছি তা বলিনি। অন্য কোথাও যা লাগবে না, আমাদের সাথে থাকবে। 3 রুমের ফ্ল্যাট একটা খালি পড়ে থাকে, তোমার অবশ্যই কোনো চাকরি হয়ে যাবে। আর মাকে তোমার কথা বলেছিলাম, মা তোমাকে দেখতে চেয়েছে। আচ্ছা চল নাইম এখানে কোনো একটা কাজে এসেছিলো, আর তার সাথে দেখাও আমি ভাবতেও পারিনি। আর আমি আর নাইম চলে আসলাম তাদের বাসায়। এই বাসাটা অন্যদের বাসা থেকে অনেকটু দূরে, রিক্সাতে আসলে প্রায় 1 ঘন্টা লাগবে। এটা শহর, এই বাসা থেকে অন্য বাসার লোকেদের চেনা যায় না, আবার এত দূরে তো কখনোই সম্ভব না। আমি রুমে প্রবেশ করলাম। মা দেখো কাকে এনেছি। নাইমের মা বলে, কাকে এনেছিস? ওই যে তোমার সাথে যার কথা বলতাম তোমাকে, ওই ভাইটা। আন্টি আমাকে আপ্যায়ন করলেন। আর নাইম বলল, সে বাসা থেকে রাগ করে এসে পড়েছে, তাই আমাদের এখানে থাকবে, তাতে কোনো সমস্যা নেই, তার যতদিন ইচ্ছে থাকবে, কোনো সমস্যা নেই। আর আমাকে আমার রুম দেখে নিলেন। দুপুরে খাওয়া দাওয়ার পরে নাইম আমাকে নিতে একটা দোকানে গেল, কিছুটা বড় দোকান, ওখান থেকে কয়েকটা পেনশন নিল আর বলল, এটা আমার দোকান। তাহলে তো অনেক উন্নতি হয়েছে। সেদিন আপনি আমাকে ওই পদ না দেখালে হয়তো পারতাম না। তারপরে বাসে চলে আসলাম। পরের দিন চাকরি খুঁজতে বের হলাম। তো বন্ধুরা, আজকের গল্পটা এখানেই শেষ। পরবর্তী পার্ট শুনতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।